প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল একজন বাঙালি পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, আমার এই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওটি শুনবেন। প্রতিদিন যে অনুরোধ করে থাকি সেটা আজও করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দেবেন, যাতে দেশবাসী সবাই আমাদের কথাগুলো জানতে পারে। কারণ আজকে বহু মিডিয়া, বহু গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া মাধ্যমে বহু রকমের কথা হচ্ছে, বহু রকমের আলোচনা চলছে। সেই বহু রকমের কথাগুলোর মধ্য থেকে আমরা একটা জিস্ট তুলে নিয়ে এসে আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমি সেটা পাঠিয়ে দিই সহজ সরল ভাষায়, যাতে আমার বাঙালি ভাই বোনেরা, অতি সাধারণ মানুষ, তারা আমার কথাগুলো, দেশে কী হতে যাচ্ছে, কী হবে, কথাগুলো যাতে বুঝতে পারে। কাজেই আমার অনুরোধ, আপনারা একটু সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে আমার ভিডিওটা সবার দেখার জন্য পাঠিয়ে দেবেন এবং আমাকেও পরবর্তী ভিডিও করতে অনুপ্রাণিত করবেন। আজকের প্রথম যে কথাটি বলবো সেটা একটা গুজব চলছে দেশের মধ্যে। আল জাজিরার সঙ্গে শেখ হাসিনা পুত্র জয়, সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দেওয়ার পর একটা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তার কয়েকটা কথাকে কেন্দ্র করে, যে তিনি নাকি আওয়ামী লীগের দায়িত্ব পেতে চলছেন এবং আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের দায়িত্ব জয়ের উপরে তুলে ধরছেন। তা আমি আমার দেশবাসী, আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই সমস্ত গুজবে কান দেবেন না। জয় হয়তো কথার সূত্রে আল জাজিরাকে কী বলেছেন এবং আল জাজিরাই কাটসাট করে কী প্রচার করেছেন, এটাকে সবটুকু আমাদের বিশ্বাস করার মতো কিছু নেই। আমরা বিশ্বাস করব আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি অত্যন্ত পাকাপোক্ত একজন রাজনীতিবিদ। ছাত্র জীবন থেকে রাজনীতি করে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, 15 বছর প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করেছেন। তাছাড়া তার গায়ে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর রক্ত। তার কন্যা আজ এই দুর্যোগ মুহূর্তে, সংকট মুহূর্তে দলের দায়িত্ব তার ছেলে হোক মেয়ে হোক কারোর উপর অর্পণ করবেন, এটা কোনো মতোভাবেই সম্ভব নয়। আর সাক্ষাৎকারের মাধ্যমে বিদেশি সাংবাদিকদের তিনি যে কথা বলেছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগের ইউরোপ থেকে একটা দল এসেছিল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তারাও সাক্ষাৎ করে গেছেন, কথাবার্তা বলে গেছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, নেত্রী সম্পূর্ণরূপে সুস্থ আছেন, তাজা আছেন এবং অত্যন্ত স্বাবলম্বী, অত্যন্ত সহজ সাবলীলভাবে তিনি কাজ করে যাচ্ছেন দেশের জন্য, সবার সঙ্গে কথা বলছেন এবং সারা বিশ্বব্যাপী বাংলাদেশের এই বর্তমান অবস্থা নিয়ে যে কূটনৈতিক সংগ্রাম, সেটাও তিনি স্বাচ্ছন্দ্যভাবে চালিয়ে যাচ্ছেন। কাজেই আমাদের এটা নিয়ে তিনি নেতৃত্ব ছেড়ে দেবেন, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমরা আশা করি যতদিন পর্যন্ত দেশ সুস্থ না হয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চালু না হয়, দেশ আবার যথাস্থানে ফিরে না আসে, এই চক্রান্তকারী, এই ইতর অবৈধ ইউনিট সরকারের হাত থেকে যতদিন পর্যন্ত দেশ উদ্ধার না হয় এবং দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি না হয়, ততদিন পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং তার হাতে দলের নেতৃত্ব থাকবে। তারপর তার ছেলে মেয়েকে যথোপযুক্ত শিক্ষা দিয়ে মাঠে নামিয়ে বাঙালির পালসকে বুঝিয়ে বাঙালির সঙ্গে কীভাবে রাজনীতি করতে হয় সেই শিক্ষা তাদেরকে দিয়ে তারপর উনি হয়তো তার ছেলে মেয়েকে দায়িত্ব যে কাউকে একটা দেবেন। তবে সেটা অনেক দেরি আছে, সে সময় আসবে যখন, তখন সেটা নেত্রী চিন্তা করবেন। এটা নিয়ে আমাদের মতো মানুষের চিন্তা করার, এই যে কম ব্রেন নিয়ে, কম রাজনীতি জানার লোকদের আমাদের নিয়ে এটা চিন্তা করবার কিছু নেই। দ্বিতীয় বিষয়টা যেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি, আগের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে অবস্থা চলছে এবং এই অন্তর্বর্তী ইউনিট সরকার যেভাবে দেশটাকে ধ্বংস করে একদম তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছেন এবং সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছেন, এই অবৈধ সরকার হাত থেকে কবে আমরা মুক্তি পাবো এবং তাদেরকে বিতাড়িত করার কী প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, এ বিষয়ে
ভারতে বসে নেত্রী করছেন, ভারত সরকার করছেন। হয়তো এতদিনে একটা কিছু হয়ে যেত যদি ভারতের সঙ্গে আমেরিকার একটা গোলমাল না বাঁধত। সে গোলমালটা কি আপনারা সবাই জানেন, ট্যারিফ নিয়ে। ট্রাম্প সরকারের সঙ্গে মোদির খুব ভালো একটা সম্পর্ক ছিল মোদিজির, এবং মোদিজি ট্রাম্প সাহেবের নির্বাচনে যথেষ্ট সহযোগিতা করেছেন। নির্বাচনের পর জয়ী হয়ে মোদিজিকে ডান পাশে বসিয়ে নিয়ে সে সময় ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা আমি মোদি সাহেবের উপরে অর্পণ করলাম, তিনি সেটা দেখবেন। কিন্তু কদিন পরেই আমেরিকা যে পলিসি, সেই ডিপ স্টেট পলিসির কারণেই হোক, তিনি সেই জো বাইডেনের পলিসিটা গ্রহণ করে 180 ডিগ্রি ঘুরে যেয়ে ইউনিস সরকারের সমর্থন করে বসলেন। এবং এই অবস্থায়, এই টালমাটাল অবস্থা প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। যতই চাপ আসুক না কেন, ভারত সরকার এবং মোদিজি অত্যন্ত সাহসের সঙ্গে সেটা মোকাবেলা করেছেন। মোদিজির উপরে ট্রেডের ভারত এবং আমেরিকার যে ব্যবসা, তার উপরে আমেরিকা 25% ট্যারিফ বসিয়েছেন। মোদিজিকে বলেছেন রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করতে, তা না করলে আরও 25% অর্থাৎ 50% ট্যারিফ ধার্য করা হবে। মোদিজি পাত্তাই দেননি। মোদিজি ট্রাম্প সাহেবকে কোনো পাত্তাই দেন, আমেরিকাকে কোনো পাত্তা না দিয়ে তার কাজটা তিনি অত্যন্ত ধৈর্য সহকারে করে গেছেন। কি করেছেন, কিসেই সাফল্য? ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে বিশাল ট্রেড চুক্তি কদিন আগে হয়ে গেল, সেই সাফল্য। এতেই ট্রাম্প সরকারকে আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে। দুইটা ভুল ট্রাম্প করেছেন, সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রিনল্যান্ড তিনি দখল করবেন, এই একটা হুমকি দিয়েছে ইউরোপকে। আর দ্বিতীয়ত ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে সেনা পাঠিয়ে হাইজ্যাক করার মতো তাকে তুলে নিয়ে আসা, একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসা, এটা সারা বিশ্ব ভালোভাবে নেয়নি। এবং সবাই ট্রাম্পকে পাগলা ট্রাম্প হিসাবে অন্তরালে পরিহাস করে, হাসাহাসি করে। তো যাই হোক, ইউরোপ যখন বুঝতে পারলো যে আমেরিকার কাছ থেকে আমাদের সরে আসতে হবে, তাহলে এই ট্রাম্প আমাদেরকে বাঁচতে দেবে না। ট্রাম্প তাদেরকে ভয় দিয়েছে যে ইউরো যদি আমার পক্ষে না থাকে, তাহলে 10% ট্যারিফ ইউরোপের উপরে বসাবো। এই কথা শোনা মাত্র ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইন্ডিয়াতে চলে এসেছেন এবং ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে আলাপ করে তারা ট্রেড চুক্তি করেছেন, এবং সেই ট্রেডকে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ ট্রেড চুক্তি, মানে মাদার অফ অল ট্রেড, এইটা আখ্যা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে এই একটা বিশাল কারবার, আরেকটা কারবার হচ্ছে ব্রিক্স গঠন। এই ব্রিক্সের নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে ইন্ডিয়া। সেখানে আলোচনা হয়েছে যে ব্রিক্স দেশগুলো, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, এরা মিলে অভিন্ন মুদ্রা চালু করবেন, ডলারের ব্যবসা তারা করবেন না। যখনই কথা বললো তখন আমেরিকার কানে আরেকবার পানি গেল যে সর্বনাশ, তো আমরা তো মরেছি, ওরা ওদের মধ্যে ব্যবসা করলে তো আমরা তো মার খেয়ে যাচ্ছি। তারপরে ইন্ডিয়া এবং চায়না মিলে আর একটা কাজ করেছে, তাদের ডলারের যে ট্রেজারি বন্ড কিনা ছিল আমেরিকার কাছে, সেই ট্রেজারি বন্ড বিক্রি করেছে, ইন্ডিয়াও বিক্রি করেছে বহু, চায়নাও বিক্রি করেছে বহু, করে কী করেছে, সোনা কিনেছে, যার প্রেক্ষিতে বর্তমানে সোনার দাম ডবল বেড়ে গেছে, আপনারা এটা সবাই জানেন। এইভাবে আমেরিকাকে জব্দ করে ছেড়েছে ইন্ডিয়া। এখন গতকাল ট্রাম্প সাহেব নরেন্দ্র মোদীকে টেলিফোন করে বলেছেন, ভাই অতীত হয়ে গেছে, অতীতের কথা আর মনে করবেন না, এসে আমরা ট্রেড চুক্তি করি, আর ট্যারিফ 50%, 25% কিছু না, 18% ট্যারিফ আমি ধার্য করেছি, তুমি 18 দেবে, আমি 18 দেবো, আমার মালের উপর 18 ধার্য হবে, তোমার মালের উপর 18% ধার্য হবে। তো ইন্ডিয়া বহু চিন্তা করে, মোদী চিন্তা করে এটা শেয়ার করেছেন যে ভারতের যারা রপ্তানিকারক, আমেরিকার যারা বিশাল মার্কেট রপ্তানিকারক, তাদের ব্যবসা করতে হবে, এটা উনি মেনে নিয়েছেন। তবে আমেরিকা এখানে কন্ডিশন দিয়েছে যে রাশিয়ার কাছ থেকে যে তেল কেনে, ইন্ডিয়ার এই তেল কেনাটা বন্ধ করতে হবে। তো মোদি সাহেব যে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্পকে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীজি রাশিয়ার কাছে তেল কিনবে না বা রাশিয়ার সঙ্গে ব্যবসা করার কোনো কথাই সম্পর্কে বলেনি। কাজে এই কথাটা ভিতরে কিন্তু রেখে দিয়েছেন, এবং ইন্ডিয়া কোনো মতেই তার পরীক্ষিত বন্ধু রাশিয়াকে পরিত্যাগ করিয়ে আমেরিকার এই ধোঁকাবাজির ফাঁদে পা দেবেন না। কাজে ব্যালেন্স করে চলবে, এবং আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার এই ট্যারিফের ঝামেলাটা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসঙ্গ এসে পড়বে
বাংলাদেশ আমরা বলেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাতে ফিরে আসলেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বাংলাদেশ সম্পর্কে কী করা হবে। কিন্তু এখনও তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে সেখানে রেখেছেন। তাকে সিদ্ধান্ত যেটা আমরা ভিতরে ভিতরে যা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি, তত্ত্বাবধায়ক সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা থাকবেন, তার অধীনেই একটা সর্বদলীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে এভাবেই বাংলাদেশ সমস্যার সমাধানটা করা হবে। এদিকে আমেরিকা আরেকটা ঝামেলা করেছে যে আমেরিকা চাচ্ছে ইন্ডিয়া যে সিলিকন ভ্যালি আমরা জানি, যেখানে প্রযুক্তি বিভিন্ন রকমের প্রযুক্তি উদ্ভাবন হয়, ব্যাঙ্গালোরকে আমেরিকাতে সিলিকন ভ্যালি আছে। তারা এখন এই সিলিকন ভ্যালি বৃহত্তর পরিবেশে সমস্ত দেশকে নিয়ে, সমস্ত টিমকে নিয়ে তারা সিলিকা প্যাক্ট নামে এক প্যাক্ট করতে যাচ্ছে। সেটা ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে যোগ দেওয়ার জন্য, কারণ ইন্ডিয়া ছাড়া আমেরিকার পক্ষে সেই সিলিকা প্যাক্ট করা সম্ভব না। কেননা প্রচুর পরিমাণে এই টেকনোলজি ইন্ডিয়ার কাছে রয়েছে এবং প্রচুর পরিমাণে প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার যারা এই সেক্টরে কাজ করে, সেই ইঞ্জিনিয়ারও প্রচুর ইন্ডিয়ার হাতে রয়েছে। কাজেই এটি সিলিকা প্যাক্টকে সাফল্য আনতে হলে পরে আমেরিকা ইন্ডিয়ার সাহায্য লাগবে। এই জন্য তারা ইন্ডিয়ার কাছে ধীরে ধীরে চলে যাচ্ছে। এখন ইন্ডিয়ার বাংলাদেশ সম্পর্কে আছি। ইন্ডিয়া বলেছে বাংলাদেশে কোনো রকমভাবে সরকারে রাখা হবে না, জামাত ইসলাম বা কোনো মৌলবাদী দলকে ওখানে ক্ষমতায় বসানো চলবে না, শেখ হাসিনাকে ওখানে নিতে হবে, তার অধীনে নির্বাচন করে গণতন্ত্র পরিবেশ সৃষ্টি করতে হবে। সেটাও হতে যাচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই সেটা হবে বলে আমরা আশা করি। পাকিস্তান সাহায্য করে এই অবৈধ ইন্দু সরকার কিছু করতে পারবে না, কারণ পাকিস্তান নিজেরই এখন খুব বিপদ। বন্ধুরা, ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, খুব অল্প করে আমি একটু বলছি। সেটা হচ্ছে আপনারা জানেন যে গত দুদিনে পাকিস্তানের বেলুচিস্তানে BLA, বেলুচিস্তান লিবারেশন আর্মি, তারা একদম পাকিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে আক্রমণ করে। ওখানে একটা মেয়ে আছে, মহিলা, তার নাম আসিমা মেঙ্গল। আসিমা মেঙ্গল সাক্ষাৎকারে বলেছেন তার দুই বোনকে পাকিস্তান আর্মিরা নিয়ে তাদেরকে পাশবিক অত্যাচার করে রেপ করে মেরে ফেলে। তারপর তিনি ঘর থেকে বেরিয়ে এসে একটা মহিলা রেজিমেন্ট তৈরি করেন, ফিদাইন বাহিনী। এই মহিলা আসিফা মেঙ্গল নামটা মনে রাখবেন। তিনি পাকিস্তানের একটা আর্মি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিয়েছেন ফিদাইন বাহিনী দিয়ে। সেখানে প্রায় 200 পাকিস্তান আর্মি মারা গেছে। এরপর পাকিস্তানে আক্রমণ করেছে এবং বেলুচ লিবারেশন আর্মিরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারাও মারা গিয়েছে। কিন্তু যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে বেলুচিস্তানের 14টি প্রধান শহর BLAর অধীনে চলে গেছে, BLA দখল করে নিয়েছে। সে আমাদের আসিফা মেঙ্গল, আমি স্যালুট করি সেই মহিলাকে, বীর নারীকে, যিনি নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। কাজে সেই ছিন্ন বিচ্ছিন্ন পাকিস্তান বাংলাদেশে এসে পূর্ব প্রান্ত থেকে 7 সিস্টার দখল করে ইউনুস সাহেবকে দিয়ে নিয়ে দেবে, এটা আর বিশ্বাস করার মতো অবস্থানে আছে? এটা বিশ্বাস করা যায়? বাংলাদেশে কতগুলো উজবুক, কতকগুলো অন্ধ ধর্মান্ধ, তারা এগুলো নিয়ে লাফালাফি করে, নানান রকমের আজে বাজে কথা ইউটিউবে ছড়ায়। তাদের কোনো পরিকল্পনাই সার্থক হবে না, সব ব্যর্থ হতে চলেছে। এবং যে পলিসি আজকে ইন্ডিয়া নিয়েছে, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেশেই বাংলাদেশে ফিরবেন, আমাদেরকে আরেকটা 16ই ডিসেম্বর উপহার দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যেই হয়তো আমরা আবার যারা পালিয়ে আছেন, যে সমস্ত বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, মুক্তিযুদ্ধের সপক্ষে লোকেরা, আবার আমরা সেই বিজয় দিবস, সেই 16ই ডিসেম্বর দেখার জন্য জয় বাংলা স্লোগান দিতে দিতে সবাই আবার বাংলাদেশে একত্রিত হব। আবার জয় বাংলা স্লোগানে বাংলাদেশে আকাশ বাতাস রাজপথ মুখরিত হয়ে উঠবে। সবাই আজ এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আগামীকাল আবার আমি আরেকটা অংশ নিয়ে আমি আসবো, এ সম্পর্কে বিস্তৃতভাবে আপনাদের জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।